বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং প্রাক্তন বিশ্বব্যাংক কর্মকর্তা অতি সম্প্রতি বিএনপির যে মিডিয়া এবং বিষয়ক নানা কমিটি হয়েছে তার একটি প্রধানও দুজনেই দুটো কমিটির প্রধান ডক্টর জিয়াউদ্দিন হায়দার আমার বায় বসা, আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক বিষয়ক কমিটির বিশেষ সহকারী ডক্টর সাইমন পারভেজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দর্শক মণ্ডলী দুজনকেই কিন্তু আপনারা আগে তৃতীয় মাত্রায় দেখেছেন অন্যান্য পরিচয়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য, বাট আজকের আলোচনাটা প্রধানত বিএনপির রাজনীতি কেন্দ্রিক। বিএনপি এক সময়ে বলা যেতে পারে বেশ কয়েক বছর আগেই রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব দিয়েছে কয়েক দফায়, শেষ পর্যন্ত 31 দফা মিত্রদেরকে সংযুক্ত করে। কিন্তু আজকে অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার এক বছর পরে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে বিএনপি আসলে সংস্কার বিরোধী একটা রাজনৈতিক দল। বিএনপি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবার কথা বলছে, কিন্তু মাঠের ক্রিয়াকর্ম দেখে বা প্রচারণা সেটা দেখে এটা মনে হয় যে কোনো গুণগত পরিবর্তন হচ্ছে না, বরং একই ধারায় বিএনপি চলছে। এই অভিযোগটাও বিএনপির বিরুদ্ধে আছে। আপনারা এইসব বিষয় নিয়ে বলবেন, আমি ফাঁকে ফাঁকে প্রশ্ন করব। কিন্তু আরেকটা পরিবর্তন যেটা লক্ষ্য করা যাচ্ছে, অতীতে আমরা দেখতাম যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে সকল রাজনৈতিক দল তাদের প্রার্থিতা ঘোষণা করে, একেবারেই আনএক্সপেক্টেড ইলেকশনের মাত্র 3-4 দিন আগে তাদের ম্যানিফেস্টো ঘোষণা করে, যেটা আসলে অনেক আগের থেকে করে জনগণকে প্রস্তুত করা দরকার, সেই কাজগুলো করে না। তো এবারে আমরা লক্ষ্য করলাম যে জামায়াত ইসলামী বেশ কয়েক মাস আগে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। তাদের এখনও সুরে যেটা তারা আসলে জাতীয় নির্বাচনটা চায় কি না বা কখন চায়, কীভাবে চায়, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। বিএনপিও একদিন আগে 237 জন প্রার্থী ঘোষণা করেছে, কিছুটা মিত্রদের জন্য রেখে কিছুটা হয়তো নিজেদের দলীয় সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করতে পারেনি। সেই জন্যে এটাও কি এক ধরনের গুণগত পরিবর্তন? ডক্টর জিয়াউদ্দিন শুরু করব। অনেক ধন্যবাদ জিলুর ভাই আমাদেরকে চ্যানেল আইতে নিমন্ত্রণ করার জন্য। আমার মনে হয় আজকে আমার এটা নিয়ে তৃতীয়বার আমি আসলাম এবং স্টুডিওতে আমি প্রথমবার আসলাম। খুব সুন্দর একটি স্টুডিও। থ্যাংক ইউ। এর আগে আপনি আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে কথা বলতেন। যুক্তরাষ্ট্র থেকে একবার এবং ক্যাম্বোডিয়া থেকে একবার কথা যুক্ত হয়েছিলাম। তারপর প্রথম প্রশ্নে আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, বিএনপি 5ই আগস্ট বাংলাদেশে একটা নতুন বিশেষ একটা মাইলফলক, এবং এই 5ই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনা এবং ওনার সাথে যারা ছিলেন তারাই দেশ থেকে শুধু বেরিয়ে গিয়েছে, শুধু তাই না, 5ই আগস্ট আমাদের বাংলাদেশ জন্য একটা বিশাল একটা অধ্যায়। এবং আমরা বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, 5ই আগস্টের পূর্ববর্তী যে সরকার চালানোর পদ্ধতি বা রাজনৈতিক যে কাঠামো, সে একই পদ্ধতিতে সরকার এবং রাষ্ট্র চালানো অথবা যে কোনো রাজনৈতিক দল যদি মনে করেন সেইভাবে রাজনীতি করব, সেটা মনে হয় সম্ভব হবে না। আমাদের দেশের যে উদ্যমী তরুণী এবং সাধারণ মানুষ, তারা কেউই আসলে 5ই আগস্টের পূর্ববর্তী ওই বিভীষিকাময় রাজনৈতিক জীবনে ফেরত যেতে চায় না। এইটাকে মাথায় রেখে এবং এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো, কিন্তু একই সঙ্গে এই কথার সঙ্গে কিন্তু আমরা অভ্যস্ত কেন আমি বলি, 2007-08-এর সময়ে আমরা দেখেছি রাজনৈতিক নেতারা কিন্তু একই শপথ নিয়েছেন। আওয়ামী লীগ বিএনপির নেতারা আমরা পরে তাদের কাছ থেকে শুনেছি তারা জেলে বসেই শপথ নিয়েছেন আর ওই পথে কোনো দিন হাঁটবেন না, কিন্তু বেরিয়ে এসে তাদের অনেকেই কিন্তু একটা মনস্টারে পরিণত হয়েছেন। আবার আপনি তো পাবলিক হেলথ নিয়ে কাজ করেন, করোনার সময় আমরা কথা হচ্ছি, আমরা এই কথা বহুবার শুনেছি এক্সপার্টদের কাছে, সবার কাছে, পৃথিবী আর আগের জায়গায় ফেরত যাবে না, করোনার আগের পরিস্থিতিতে যাবে না। পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষ যেহেতু মৃত্যুর সঙ্গে একদম মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়ে যে শিক্ষা হয়েছে, আর সবাই ভালো হয়ে যাবো আমরা, কিন্তু কিছুই হয়নি তো পৃথিবীতে, কোনো বদল হয়। আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়। এবার 5ই আগস্টের পরে বিশেষ করে আমি যতটুকু জানি, আমি এবছর ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমি
অবসরে গিয়েছি এবং অবসরে গিয়েই আমি মাসের 10 তারিখে আমাকে চেয়ারপারসন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অবশ্যই আমার নিজস্ব একটা কারণ আছে। আমি ওয়ার্ল্ড ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান ছেড়ে আমি আরও 4 বছর চাকরি করতে পারতাম। সেখান থেকে যে আমি বাংলাদেশে এসেছি এবং বিএনপিতে আমি জয়েন করেছি, অবশ্যই আমার নিজেকে প্রথমে কনভিন্স করতে হয়েছে। আমি কনভিন্স কেন হলাম, এটা একটা বড় প্রশ্ন। আমার নিজেকে দিয়ে যদি আমি ব্যক্তিগতভাবেই যদি আমি এটাকে চিন্তা করি, অনেকগুলো কারণ আছে। গত 5 বছর 6 বছর ধরে একটা প্রভাব বিএনপির মধ্যে আছে, কিন্তু আমি যা বলছিলাম গত 5-6 বছর ধরে আমি আমাদের যে অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, ওনার সাথে আমার প্রায় বিভিন্ন বিষয়ে কথা হতো, কিন্তু আমি কখনোই ওনার সাথে রাজনীতি নিয়ে কথা বলতাম না। ওনার সাথে আমার কথার মূল প্রতিপাদ্য বিষয়ই ছিল স্বাস্থ্যের ব্যাপারে পৃথিবীর বিভিন্ন দেশ কে কী করছে, হ্যাঁ, ইউনিভার্সাল হেলথ কেয়ারে রিচ করার জন্য বিভিন্ন গরিব আমাদের মতো যারা আর্থিকভাবে একটু নিচের দিকে আছে তারা কোন ধরনের কাজ করছে, কারা সাকসেস স্টোরি কোথায় আছে, আমরা এগুলো নিয়ে কথা বলতাম। আমরা কথা বলতাম সোশ্যাল প্রোটেকশন নিয়ে, বিভিন্ন দেশ কীভাবে অতি দরিদ্র জনগণকে সহায়তা করছে। আমরা কথা বলতাম কৃষি নিয়ে, বিভিন্ন উদ্ভাবনী কৃষি। আমি যেহেতু একজন পুষ্টিবিদ, আমরা কথা বলতাম ছোট বাচ্চাদের পুষ্টি নিয়ে এবং তার সম্পর্ক, ব্রেইন ডেভেলপমেন্ট, লার্নিং অ্যাচিভমেন্ট, প্রোডাক্টিভিটি এবং বিশ্বের কোন কোন দেশ অপুষ্টি নিয়ন্ত্রণে সাকসেসফুল হয়েছে, এই কথাগুলো আমি ওনার সাথে আলাপ করতাম। এবং 5ই আগস্টের পরে যখন আমি ওনার সাথে কথা বললাম তখন, এবং যখন আমি জানলাম যে উনি 31 দফার যে রাষ্ট্র কাঠামো, এইটা 2022 সালেই উনি জাতিকে উপহার দিয়েছে এবং এটা ছিল অন্যান্য সব গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল সবার সাথে কনসালটেশনের ভিত্তিতেই উনি এটা তৈরি করেছেন। আমি যখন নিজেই 31 দফাকে দেখলাম, সেখানে দেখলাম যে মানব সম্পদ উন্নয়ন এবং মানুষের কল্যাণের জন্য এখানে অনেকগুলো রূপরেখা আছে। এবং আমার মনে হয় যে অতীতের হ্যাঁ অনেকে রাজনীতিবিদরা কথা দিয়েছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি সে কথা অনেক সময় রাখতে পারেননি, কিন্তু এবার দেখলাম যে দের ইজ এ ভেরি সিস্টেম্যাটিক এবং কনসার্টেড এফোর্ট, হ্যাঁ, টু আপনার মেক শিওর যে কথাগুলো দিচ্ছে সেই কথাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা চলছে। যেমন আমরা গত প্রায় আমি বলবো যে 4-5 মাস ধরে আমার সাথে সাইমুম পারভেজ আছে, আমাদের সাথে অনেক এক্সপার্টরা আছে গ্লোবালি, বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের ভিতরে। আমরা কথা বলছি যে শুধু স্বাস্থ্য, মৃত্যুর পূর্বে মানসম্মত চিকিৎসা ছাড়া কোনো মৃত্যু নয়, এটা একটা স্লোগান, এটা একটা পলিটিক্যাল স্লোগান, কিন্তু এইটাকে বাস্তবে পরিণত করতে হলে পরে আমাদের স্বাস্থ্য খাতে কোন কোন সেক্টরে কি কি রিফর্ম করা দরকার, আমাদের কোন কোন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ন্যাশনাল ইমপ্লিমেন্ট করা দরকার, আমরা অতীতের ব্যর্থতা বা অতীতের সাফল্য নিয়ে আমরা কি শিখলাম, আমরা পৃথিবীর অন্যান্য দেশে বিভিন্ন দেশে আমরা কি শিখলাম, এগুলো আমরা খুব গভীরভাবে আমরা এগুলো বোঝার চেষ্টা করলাম এবং সেগুলোর ভিত্তিতে কিন্তু আমরা প্ল্যান তৈরি করছি এবং করেছি। শুধু কি করব তাই নয়, কিভাবে করব, আমাদের ইমপ্লিমেন্টেশন অ্যারেঞ্জমেন্টগুলো কী হবে, ইভেন কাকে দিয়ে করব। আমরা আমাদের ডায়াসপোরা কমিউনিটিতে বলেন, আমাদের দেশে বলেন, আমরা বিভিন্ন সেক্টর এক্সপার্টদেরকে আইডেন্টিফাই করছি, যাতে করে বিএনপিকে যদি জনগণ ভোট দিয়ে রাষ্ট্র চালানোর দায়িত্ব দেয় তাহলে পরে ডে 1 থেকে যাতে বিএনপি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারে। তো এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে আমার জানা মতে, আমি জানি না আমি কতটুকু সঠিক জানি, কিন্তু আমার জানা মতে প্রথমবার যে কোনো একটা দল আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আগেই রাষ্ট্রের বিভিন্ন খাত নিয়ে গভীরভাবে ভাবছে, তারা বিভিন্ন রিলেটেড এক্সপার্টদের সাথে কথা বলছে, তাদের ইনপুট নিয়ে পুরোপুরি কর্মপরিকল্পনা তৈরি করছে যাতে ভবিষ্যৎকে বাংলাদেশে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সো এগুলোর ভিত্তিতে আমার মনে হয় যে দেয়ার আর মেনি রিজনস টু বিলিভ যে অতীতের যে শুধু ফাঁকা বুলি বা রাজনৈতিক বুলি এবার সেটা হতে যাচ্ছে না এবং সেটা বাংলাদেশের জনগণ হতেও দেবে না। এখন আমি এই প্রশ্নটা আপনার কাছে রেখে ডক্টর সাইমুম পারভেজের কাছে যাচ্ছি, প্রশ্নের উত্তর আপনার কাছে পরে নিয়ে পৌঁছি। এগুলো যে ফাঁকা বুলি হবে না তার কি গ্যারান্টি আছে? কোনো কিছুর গ্যারান্টি থাকে না, তারপরও মানে সেটা কেন মানুষ বিশ্বাস করবে? কারণ এর আগেও এরকম অঙ্গীকার রাজনৈতিক দলগুলো করেছে, বিএনপি আওয়ামী লীগ ইলেকশনে এসে ইশতেহার দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল দিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো তারা পালন করেনি। 3 জোটের রূপরেখা ছিল, সেটা নিয়ে কথায় মোটা দাগে কিছু কিছু ভালো কাজ হয়েছে বটে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আর হয়নি। এবার যে হবে তার কি গ্যারান্টি আছে সেটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে আপনি কেন মনে করেন, মানুষ কেন বিশ্বাস করবে বিএনপি
এগুলো করবে। ডক্টর সাইমন পারভেজ আরেকজন স্কলার, একাডেমিক কাজটা বাদ দিয়ে সে এখানে এখন আপনি সংস্কার, বিএনপির রাজনীতি, বৈদেশিক সম্পর্ক এবং এই যে নানা ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন সেগুলোকে ফাইট করা, কাউন্টার ন্যারেটিভ তৈরি করা, এই কাজে যুক্ত হয়েছেন। মানে কী ধরনের, কি দেখে আসলে আপনি ওটা ছেড়ে বা ওটাকে খানিকটা পজ দিয়ে এই কাজটা করতে আসছেন, করতে এলেন? আমি জানি আপনি বিএনপি পরিবারের মানুষ, একেবারেই কমপ্লিটলি। আপনি আপনার বাবা আবারও মনোনয়ন পেয়েছেন, আগেও বেশ কয়েকবার এমপি ছিলেন, কিন্তু আমি আপনার কাছে বুঝতে চাই যে পার্সোনাল। না, এখানে জিলু ভাই আপনি, আমরা তো অনেকদিন একসাথে কাজও করেছি, তো আমার আগের কাজগুলো বেশিরভাগ সময়ই হচ্ছে সিভিল সোসাইটি মেম্বার হিসেবে কাজ, একজন একাডেমিশিয়ান হিসেবে, একজন রিসার্চার হিসেবে কাজ। কিন্তু দলের জন্য কাজ করা এবং বিএনপির সাথে যে একসাথে কাজ করা, সরাসরি বিএনপির জন্য কাজ করা, এটা মোটামুটি গত 2-3 বছর ধরে আমি শুরু করেছি। এবং যেভাবে ডক্টর জিয়াউদ্দিন হায়দারও বলছিলেন যে আমরা আসলে ফিল করেছি, আপনি যে কোশ্চেনটা দিয়ে তারপরে আমার কাছে আসলেন, যেটা আগের প্রশ্নটা তাথি আপনার জন্য, কিন্তু অতিরিক্ত কিন্তু এটা রিলেভেন্ট আসলে, সেটা হচ্ছে যে আমার ডিসিশনটা নেওয়ার পিছনেও এই কারণটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে যে জেনুইনলি যেই লোকটি আসলে বিএনপি এখন পরিচালনা করছেন, তার বিরুদ্ধে কিন্তু একটা বড় সময় ধরে প্রোপাগান্ডা চলেছে, এবং একটা সমাজের মধ্যে, মানুষের মধ্যে তার বিরুদ্ধে এই পরিমাণ আওয়ামী লীগ সময়ে প্রোপাগান্ডা চলেছে যে একটা ট্যাবিও তৈরি হয়েছিল, যে হচ্ছে যে উনি ভালো মানুষ না। তো সেইটা একটা সারপ্রাইজিং একটা বিষয় ছিল আমার জন্য, বিশেষ করে আমি যখন লন্ডনে ওনার সাথে প্রথম দেখা করি, যে এত হচ্ছে, আমি কি বলবো, যে এত হাম্বল, যে অ্যাজ ইফ যে আমি একটা বড় ভাইয়ের সাথে কথা বলছি, এবং তিনি তার যে পলিসি বিষয়ক নানা রকম আলোচনা যখন আমার সাথে করলেন এবং বললেন যে এরকম আমরা এটা আসলে ইমপ্লিমেন্ট করতে চাই বাংলাদেশে, আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে বিশ্বাস করার মতো, এবং তিনি এটা জেনুইনলি এটা করতে চাচ্ছেন। এবং আমার কাছে মনে হয়েছে সেই সময় যে এটা একটা গুরুত্বপূর্ণ সময় আমার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য, শুধুমাত্র আমি একাডেমিশিয়ান থাকবো, শুধুমাত্র আমি একজন গবেষক থাকবো, নাকি পলিসি মেকিংয়ে সরাসরি আমি কন্ট্রিবিউট করব। তো আমি সেই সিদ্ধান্তটা নিয়েছি যে আমার দেশের বাইরের একাডেমিশিয়ান ক্যারিয়ার, রিসার্চ ক্যারিয়ারের চাইতে হয়তো সামনের দিনে বা এই দেশের জন্য কাজ করার জন্য এবং আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমার কাছে মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ আমার ক্যারিয়ার চয়েস ছিল। তো সেই কারণেই বিএনপির হচ্ছে পলিসি মেকিংয়ের সাথে আমি যুক্ত হয়েছি। বাট এই যে যেটা বলছিলেন যে দলের নেতার বিরুদ্ধে যে প্রচারণা এবং যে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, এবং এটা যে আরো হবে সেটা তো বুঝতে পারেন কিনা আপনাদের এই কমিউনিকেশন টিম? আরো আগামী দিনগুলোতে এটা আরো চ্যালেঞ্জিং। আমরা এখন যে মিডিয়া ল্যান্ডস্কেপ দেখছি, এর আগের আমি তৃতীয় মাত্রা যখন আসছিলাম একটা শোয়ে আমরা আলোচনাও করেছিলাম যে কিভাবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন একটা বড় থ্রেট হতে পারে, এবং যত ইলেকশন কাছে আসবে তত কিন্তু এই থ্রেটটা আমরা দেখতে পাবো, এবং সেটার বড় শিকার হবেন যারা শীর্ষস্থানীয় নেতা। বিশেষ করে বিএনপি আমরা দেখেছি প্রথম থেকেই একটা খুবই স্ট্রাকচার এবং কনসার্টেড একটা এফোর্ট কিন্তু রয়েছে বিরোধী পক্ষের হচ্ছে ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা। যেমন আপনি দেখেন প্রথম থেকেই বিএনপির যারা গুরুত্বপূর্ণ কথা বলতেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেমন হচ্ছে আমাদের সালাউদ্দিন সাহেব, তারপরে ভোকাল ছিলেন মিডিয়াতে রুমিন ফারহানা, তো ইত্যাদি, যে বিভিন্ন যারা ভোকাল বিভিন্ন সময় ছিলেন তাদেরকে কিন্তু একদম টার্গেট করে হচ্ছে প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধে চালানো হয়েছে। এবং মিডিয়া পার্সোনালিটির মধ্যেও যারা কোনোভাবে হচ্ছে খুবই যুক্তি সহকারে এই বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষণ করে আসছেন, তারাও কিন্তু এই ধরনের প্রোপাগান্ডার শিকার হয়েছেন। এবং আমার কাছে মনে হয় যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আসলে একটা বড় পরিকল্পনার একটা অংশ, যেই পরিকল্পনায় একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, বিশেষ করে আমরা জামাত ইসলামের কথা বলতে পারি, যে তাদের বিরুদ্ধে যারাই ভোকাল হবেন, যারাই কথা বলবেন, তাদের কিন্তু যে কোনোভাবে হোক ক্রেডিবিলিটি তাদেরকে নষ্ট করা হবে। হ্যাঁ, এই যে কনসার্টেড এফোর্ট, সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় 5 আগস্টের পরে আমরা দেখেছি, এবং এই ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইন সামনের দিনেও আমরা দেখতে পাবো। এবং তারেক রহমানের বিরুদ্ধেও কিন্তু এটা করার চেষ্টা করা হয়েছে। আপনি নিশ্চয় মনে আছে যে 10% ক্যাম্পেইন তারা করার চেষ্টা করেছে, খাম্বা ক্যাম্পেইন তারা করার চেষ্টা করেছে, কিন্তু জেনুইনলি যে তারেক রহমানের চেঞ্জ হয়েছে সেটা বোঝা গিয়েছে যে এরকম একটা স্ট্রাকচার ক্যাম্পেইনের পরেও
এখন কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে তারেক রহমানের যে অ্যাপ্রুভাল রেটিং সেটা কিন্তু খুবই হাই। আমরা যদি রিসেন্ট বিবিসির ইন্টারভিউ আমরা দেখি যে তারপরে তার সরাসরি কথা শুনে মানুষ বুঝতে পেরেছেন যে এই মানুষটি আসলে কোনো ধরনের বড় ধরনের প্রতিশোধ পরায়ণতা যেটা আমরা দেখেছি, তাই না, যে এক ধরনের ভিন্ডিকটিভ অ্যাটিটিউড করা, যেটা আমরা শেখ হাসিনার সময় একটা বড় সময় ধরে দেখেছি, সেটা না করে তিনি কিন্তু প্রতিশোধ নয় ন্যায় বিচার, এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে তিনি আগাচ্ছেন এবং পলিসি বেসড পলিটিক্সের কথা বলছেন। এখানে জিয়া ভাই কিছুটা বলেছেন। তো এইটা তারেক রহমানের আমার কাছে মনে হয় একটা বড় পদক্ষেপ, যে পদক্ষেপটা পুরো বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা গুণগত পরিবর্তন আনবে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যেটা এটা তো অনেক রাজনীতিবিদদের আগেও বলেছে, কিন্তু একটা বড় ধরনের পার্থক্য আছে এখানে। পার্থক্যটা হচ্ছে এর আগে আরেকটা জিনিস আমাদের গত 53 বছরের অভিজ্ঞতা বলে যে বিরোধী দল, সেটা বিরোধী দলে যেই থাকুক না কেন, তাদের সবার ভাষা মোটামুটি একই রকম। আর সরকারি দল সেটা যেই থাকুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাদের ভাষাটাও আচরণটা একই রকম। মৌলিক তেমন কোনো পার্থক্য দেখা যায় না এখন পর্যন্ত অভিজ্ঞতা। আমার কাছে মনে হয় যে বিশেষ করে বাক স্বাধীনতা ইস্যু যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তখনও শিশুদের কার্টুন আপনারা দেখেছেন, প্রথম আলোতে সিরিজ কার্টুন আপনারা দেখেছেন। তো সেটার বিরুদ্ধে, সেটার জন্য তো কাউকে জেলে যেতে হয় নাই বা কেউ মারাও যান নাই, বা আমরা যেটা দেখেছি যে শেখ হাসিনার সময়ে একদম মাইনর থেকে শুরু করে যাদের বয়স 15-16 এরকম মানুষ থেকে শুরু করে আমরা দেখেছি যে বয়স্ক মানুষ পর্যন্ত তাদেরকে জেলে যেতে হয়েছে একটা দীর্ঘ সময়। আপনাদের সিজিএস থেকেও আমরা একটা গবেষণা দেখেছি যে কিভাবে শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ ফ্যামিলিকে সমালোচনা করার জন্য একটা বিশাল সংখ্যক মানুষকে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলে যেতে হয়েছে। সেটা কিন্তু বিএনপি সময় কখনো হয়নি। বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা যে পরিবর্তনটা আমরা এখন একই মাত্রায় হয়নি, পার্থক্য আছে। এইটা তো হতেই পারে। বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হয় কম্পেয়ার যদি আপনি করেন এই দুটো দলের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য। 16-17 বছর টানা ক্ষমতায় থাকলে বিএনপির কি হতো বা অন্য কোন দল কি হয়ে উঠতে পারতো, ওটাও একটা বড় দুর্বলতা। রাজনৈতিক দল 16-17 বছর ধরে ক্ষমতায় আসবে তখনই যখন সে জনগণের অধিকারকে পুরোপুরি অস্বীকার করবে, যেটা বিএনপির আমরা ইতিহাসে আমরা সেটা দেখি না। কিন্তু যে পলিসি বেস পলিটিক্সের কথা বলছিলাম, যে জন্য আমার কাছে মনে হয় যে তারেক রহমানের উপরে আমরা বিশেষ করে এখানেই দুইজন আমরা রয়েছি যারা আমরা বিদেশের জীবন ফেলে আমরা বাংলাদেশে এসে তার উপর আস্থা রাখছি, তার একটা বড় কারণ হচ্ছে আমাদের সাথে উনি যে পলিসি মিটিংগুলো করেন সেইগুলোর লেন্থ হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, এবং প্রত্যেকটা সময় তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন যে আসলেই আমরা কি করতে চাচ্ছি, আমরা হেলথে আসলে কি করতে চাচ্ছি, আমরা এনভায়রনমেন্টে কি করতে চাচ্ছি। এখন শুধুমাত্র যদি এটা ইশতেহারে হতো, শুধুমাত্র যদি একটা ম্যানিফেস্টোতে হতো, তাহলে তো তার এটা দরকার ছিল না। তার তো জানার দরকার নাই যে আমি কয় হাজার কিলোমিটার আসলে খাল আমি খনন করতে চাচ্ছি। তার জানার দরকার নাই যে আমি এক্স্যাক্টলি কয়টা গাছ আমি লাগাতে চাই এবং কিভাবে লাগাতে চাই, কোন এলাকায় লাগাতে চাই। আমাকে তো এই কোশ্চেনটা যখন তিনি বারবার করছেন, আমরা যখন বলছি যে আমরা কার্বন ক্রেডিট পেতে চাই, উনি সাথে সাথে বলেছেন যে তাহলে কি আপনারা ক্লাইমেট চেঞ্জ ইউএন ক্লাইমেট চেঞ্জ অফিসের সাথে কথা বলেছেন যে এটা আসলেই ফিজিবল? তো কেউ যদি সিরিয়াস না হয় তাহলে তো এই প্রশ্নগুলো তার করার কথা না, তাই না? আমরা তো তাহলে সুন্দর করে কথার ফুল ঝুড়ে আমরা ইশতেহারে দিয়ে মানুষকে বিশ্বাস করানোর কথা বলবো। কিন্তু আমরা যেহেতু ভিতরে কাজ করছি, আমরা বুঝতে পারছি যে আসলে জেনুইনলি তিনি এই পরিবর্তনগুলো করতে চাচ্ছেন। এবং আমরা কামিং ডেজ এবং কামিং মান্থ আপনি দেখবেন যে আমি এবং এগুলো নিয়ে উনি অধ্যয়ন করছেন এবং প্রতিনিয়ত পড়াশোনা করছেন। অনেক সময় একজন ব্যক্তির পক্ষে সেটা হয়ে ওঠে না যদি তার পারিষদ বর্গ, তার চারপাশে যারা আছেন তারা যদি ঠিকঠাক না থাকে। জি, এই কারণে আপনি দেখবেন যে যদি যে কমিউনিকেশন টিমের কথা বললেন বা আপনি রিসেন্ট সময়ে আমরা যারা তার সাথে কাজ করছি তাদের কোনো না কোনো ক্ষেত্রে একটা এক্সপার্টিস রয়েছে, এবং যে কারণে আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে আমরা যে বাংলাদেশ দেখব, এবং তিনি যদি জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে জেনুইনলি আমরা ট্রাই করব তার নেতৃত্বে হচ্ছে এই পরিবর্তনগুলো নিয়ে আসার। এবং মূল যে গুণগত পরিবর্তনটা, সেই পরিবর্তনটা তিনি বারবার বলেন যে পলিটিক্সকে পলিসিতে নিয়ে আসতে হবে। আপনি ফলো করেন, আপনি ইউএস পলিটিক্স দেখেন, আপনি ইউকের পলিটিক্স দেখেন, আপনি অস্ট্রেলিয়া পলিটিক্স দেখেন, আসলে ডিবেটগুলো কি নিয়ে হয়? পলিসি নিয়ে হয়। ডিবেট তো এইটা নিয়ে হয় না যে রাজপথ কে দখল করবে, কে কার কতটুকু হচ্ছে মাসল পাওয়ার রয়েছে। ডিবেটগুলো হবে পলিসি নিয়ে, জনগণ সিদ্ধান্ত নেবে কোন পলিসিটা দেশের জন্য বেটার। তো যে কারণে উনি এত ডিটেল বিভিন্ন বিষয়ে, হেলথ নিয়ে, এগ্রিকালচার নিয়ে, এডুকেশন নিয়ে, এমপ্লয়মেন্ট নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে, তিনি বেসিক এই থিমগুলো নিয়ে পলিসি পেপার আমরা এই কামিং মান্থস আমরা কিন্তু প্রেজেন্ট করতে যাচ্ছি। তো তিনি বলছেন যে অন্যান্য রাজনৈতিক দলরা তাদের পলিসি তাদের প্রেজেন্ট করুক, জামাত বলুক যে তার উইমেন নিয়ে তার পলিসি কী, আসলে ব্যাংকিং নিয়ে তার পলিসি কী, তিনি কি শরিয়া নিয়ে তার পলিসি আসলেটা কী, এগুলো তারা তো ক্লিয়ার করেন নাই।
তারা ক্লিয়ার করুক যে আসলে তারা রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করতে চান। জনগণ যদি সেটা পছন্দ করে জনগণ ভোট দিয়ে জামাতকে ক্ষমতা নিয়ে আসবে। জনগণ যদি আমাদের এই যে প্রত্যেকটা থিম বেসড যে পলিসি বেসড পলিটিক্সের কথা আমরা বলছি, আমরা যে বলছি যে আমরা একটা লক্ষ লক্ষ মানুষের এমপ্লয়মেন্টের কথা আমরা বলছি এবং এক্স্যাক্টলি কোন কোন সেক্টরে এই এমপ্লয়মেন্টগুলো হবে সেগুলো আমরা বলার চেষ্টা করছি। জনগণ যদি মনে করেন যে এইটা বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য, তাহলে বিএনপিকে তারা ক্ষমতা নিয়ে আসবেন। ডক্টর জিয়াউদ্দিন হাজার, আপনার সেই প্রশ্নে ফেরত আসি যে কেন আমরা বিশ্বাস করব যে অতীতের যে প্রমিস, অতীতের রাজনীতিবিদরা যেভাবে প্রমিস করেছেন এবং প্রমিস ভেঙেছেন। দুটো প্রশ্ন, একটা হচ্ছে কেন মানুষ বিশ্বাস করবে, আর দ্বিতীয় প্রশ্নটাও সাপ্লিমেন্টারি কোশ্চেন হিসেবে থাকতে পারে যে মানুষকে বিশ্বাস করাবার জন্য আপনারা যারা কমিউনিকেশনের কাজ করছেন তারা কি করছেন? এখন আমার যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার অভিজ্ঞতা, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংকে, আমরা যখনই কোনো দেশের জন্য কোনো প্রোগ্রাম বা প্রজেক্ট তৈরি করি, আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট দেখা যায় আমরা কোন কনটেক্সটের ভিতরে, হ্যাঁ, সেখানে ইনস্টিটিউশনাল কনটেক্সট কি, সেক্টরাল কনটেক্সট কি, কোন কনটেক্সটের মধ্যে আমরা প্রোগ্রামটা তৈরি করছি, কনটেক্সটের উপরেই নির্ভর করে সেই প্রজেক্ট কতটুকু সাকসেসফুল হবে ভবিষ্যতে। তা আপনি যদি দেখেন বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, অনেকগুলো কনটেক্সচুয়াল চেঞ্জ আমাদের দেশে হয়েছে। একটা বড় কন্টেক্সচুয়াল চেঞ্জ হলো এই যে আজকে আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের যে কাঠামো, দিস ইজ এ কন্টেক্সচুয়াল চেঞ্জ, কারণ এইটা পলিটিক্যাল কালচারে ছিল না, এই প্রথমবারের মতো এটা হয়েছে। 5ই আগস্টের যে শেখ হাসিনার পলায়ন, সে একা না, তার সাথের তার রাজনৈতিক যত দোসর সবাই দেশ থেকে পালিয়ে গিয়েছে। ইটস এ হিউজ কন্টেক্সচুয়াল চেঞ্জ, আমাদের দেশের ইতিহাসে কখনো হয় নাই। তবে 5ই আগস্টের পর থেকে যদি আপনারা জনাব তারেক রহমানের বক্তব্যগুলো শুনেন এবং বিশ্লেষণ করেন, ওনার কথাগুলো কিন্তু ম্যাক্সিমামই পজিটিভিটি, ফুল অফ পজিটিভিটি, ফরওয়ার্ড লুকিং অ্যান্ড ডেভেলপমেন্ট। উনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা হলো আমাদের রাজনীতিকে জ্ঞান কেন্দ্রিক করা, জ্ঞান ভিত্তিক করা এবং উন্নয়ন ভিত্তিক করা। আমরা বলি নলেজ বেসড অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্ট্রিক পলিটিক্স উনি এই দেশে প্রবর্তন করতে চাচ্ছেন। ইটস এ হিউজ কন্টেক্সচুয়াল চেঞ্জ। তারপর যে কন্টেক্সচুয়াল চেঞ্জ, আজকে এই যে আমরা দুজন বসে আছি, আমি একজন ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, আমি এখন রাজনীতি, আমি বিএনপি চেয়ারপারসন একজন অ্যাডভাইজার। ইটস এ কন্টেক্সচুয়াল চেঞ্জ যে আমাদেরকে উনি আনছেন এবং এখানে অনেকেই আপনারা এখনও নাম জানেন না, হ্যাঁ, উনি বিভিন্ন সেক্টরে উনি অনেককে আইডেন্টিফাই করেছেন। যেমন আমরা সাইমুম একটু আগে মেনশন করেছে 5টা 6টা প্রায়োরিটি সেক্টরের কথা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, এনভায়রনমেন্ট, আপনার এবং বড় একটা ইস্যু যেটা সাইমুম বলেছেন এবং বাংলাদেশের এই প্রত্যেকটা সেক্টরকে কেন্দ্র করে ডেমোগ্রাফির বিবেচনায় যে কর্মসংস্থান, এই কর্মসংস্থান এবং এই প্রত্যেকটা সেক্টরকে কেন্দ্র করে আমরা এক্সপার্টদেরকে আইডেন্টিফাই করেছি, দেশের বাইরে, দেশের ভিতরে। আমরা চাই যে ওনারা যদি বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পান, ওনারা ফর্মালি ওনারা কাজ করবেন এবং সরকারের অংশ হিসাবে কাজ করবেন। এই যে প্রায়োরিটি যে ডেভেলপমেন্ট প্রজেক্ট, এগুলোর ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে এটা কিন্তু একটা বিশাল কন্টেক্সচুয়াল চেঞ্জ। আমাদের গভর্নমেন্ট সিস্টেমে আমরা একটা চেঞ্জ মনে হয় পেতে যাচ্ছি। আপনারা যদি খুব রিসেন্ট আমাদের জনাব তারেক রহমানের বিবিসির বাংলা ইন্টারভিউটা শোনেন, এই ওনার ইন্টারভিউটা নিয়ে যত আপনার আলাপ আলোচনা হয়েছে এবং বিশ্লেষণ হয়েছে এবং ওনার ভিতরে যে পজিটিভিটি এই ইন্টারভিউর মাধ্যমে ফুটিয়ে উনি তুলেছেন, এইটা কিন্তু একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার লেভেলের অতীতে কখনোই এইভাবে একটা পজিটিভিটি আপনার নিয়ে আসে নাই। এটা একটা বড় কন্টেক্সচুয়াল চেঞ্জ। এই এতগুলো কন্টেক্সচুয়াল চেঞ্জের কথা আমি বললাম, এই সব কিছুই প্রমাণ করে যে ইন মুভিং ফরওয়ার্ড আমরা একটা ভিন্ন ব্যবস্থা আমরা পেতে যাচ্ছি, একটা ভিন্ন ব্যবস্থা দেখতে যাচ্ছি। অ্যাটলিস্ট অন্তত অ্যাজ ফার বিএনপি ইজ কনসার্নড, লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, তার একটা ভিন্ন রাজনৈতিক এবং সরকার পরিচালনার কালচার এই দেশে। কিন্তু বাংলাদেশের ক্ষমতার সঙ্গে দুর্বৃত্তায়নের একটা সম্পর্ক আছে এবং রাজনৈতিক অঙ্গনে যারা আছেন, যারা ক্ষমতায় যায় তারা উইনার্স টেক অল, এটা আমরা দীর্ঘদিন যাবত শুনেও আসছি, দেখেও আসছি। এবং এই প্রক্রিয়ার মধ্যে যারা আছেন তাদের যে মাইন্ডসেট বা তাদের যে দীর্ঘদিনের, সেখান থেকে এই আকাঙ্ক্ষাটা আমরা ধরে নিচ্ছি যে উনি দীর্ঘদিন দেশের বাইরে আছেন, পশ্চিমা গণতন্ত্রের সঙ্গে বসবাসী, আমি বলবো কাছাকাছি থেকে দেখা, আপনারা বাইরে এক্সপার্ট হিসেবে আছেন, কিন্তু বাকি যারা আছেন, যেমন উনি
চাঁদাবাজি, দখলদার এগুলো পছন্দ করছেন না বোঝা গেছে। 7,000 জনকে কর্মীকে সম্ভবত বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাদের পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণে সেটা বলা যাচ্ছে না। কিন্তু কেউ কেউ বলেন যে উনি যদি 7 জনের বিরুদ্ধে অ্যাকশন নিতেন সেটা হয়তো অনেক ক্ষেত্রে ভালো ফল দিতে পারতো। 7 জন বলতে একদম উপরের দিকে 6-7 জনকে, তাহলে নিচের দিকে বার্তাটা যেত। সেটা হয়তো অনেক সময় ডিফিকাল্ট নেতার জন্য, এটা আমরা বুঝি না, কিন্তু এই চেঞ্জটা কিভাবে আনবে? না, আপনার এই যে দুর্বৃত্তায়নের কথা বললেন, এটা সত্য কথা যে আমরা একটা দুর্বৃত্তায়নের যে ভিশাস সাইকেল, এই ভিশাস সাইকেলের মধ্যে আমরা পড়েছি। স্বাধীনতার পর থেকেই আমরা সেই ভিশাস সাইকেলের মধ্যেই আছি। কখনো কখনো একটু ভালো হয়েছে, কখনো একটু ওয়ার্স হয়েছে। লাস্ট আপনার 1.5 ডিকেড এইটা একেবারে চরমভাবে খারাপ অবস্থার মধ্যে গিয়েছে। তা আমার একটা ব্যক্তিগত এই ব্যাপারে বিশ্লেষণ আছে। দুর্বৃত্তায়নের জন্য অবশ্যই আপনার আমরা যারা ইন্ডিভিজুয়ালরা আছি আমরা দায়ী, কিন্তু এর চাইতেও বেশি দায়ী হলো সিস্টেম। আপনার সিস্টেম যদি এমন থাকে যে সিস্টেমটা আপনাকে দুর্বৃত্তায়ন অ্যালাউ করে, প্রতিষ্ঠান বাংলাদেশে তো প্র্যাকটিক্যালি কোনো প্রতিষ্ঠানই গড়ে তোলা হয়নি। যদি ওইটা আপনার একটা ইনস্টিটিউশন এবং সিস্টেম যদি ওখানে লুজলি ফাউন্ডেড হয়, যদি লুজ কানেকশন থাকে, হ্যাঁ, এটা যেমন ইলেকট্রিসিটির মধ্যে লুজ কানেকশন থাকলে স্পার্ক করে, ওইরকম আমাদের সরকার ব্যবস্থার মধ্যেও যদি আপনার লুজ কানেকশন থাকে, প্রতিষ্ঠান যদি দুর্বল থাকে, তখন দুর্বৃত্তায়নগুলো কিন্তু হয় এবং এইটা আপনার আরও ম্যাগনিফাইড হয় থ্রু ইন্ডিভিজুয়াল যে আমাদের ক্যারেক্টার, এইটার মাধ্যমে। কিন্তু আমরা মনে করি যে আমরা এখন যে প্ল্যান তৈরি করছি, আপনাকে আমি আগেই বলেছি, শুধুমাত্র কী করবো এবং কীভাবে করবো তাই না, ইনস্টিটিউশনাল মেকানিজম কী হবে। আমরা বিভিন্ন যে বড় বড় আমাদের অ্যাম্বিশাস প্রোগ্রাম, এগুলো ইমপ্লিমেন্টেশনে, সেগুলো আমরা এগুলোকে বোঝার চেষ্টা করছি। আমি হেলথের কথা বলি। হেলথে আমরা সবাই জানি অত্যন্ত করাপশন হয় হেলথ সেক্টরে। হেলথ এডুকেশন সব জায়গায় সাংঘাতিক করাপশন হয়। কিন্তু আপনি যদি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, আসলে আমাদের সিস্টেমগুলোই এইভাবে করা হয়েছে যে করাপশন হতে পারে। সিস্টেম হলো প্রো করাপশন, সিস্টেম ইজ নট অ্যাবাউট অ্যান্টি করাপশন। তো আমাদেরকে ওই লুফহোলগুলোকে আমাদেরকে বন্ধ করতে হবে। যেমন আমরা ইলেকট্রনিক হেলথ কার্ডের কথা বলছি, এখন আমরা বলছি ইলেকট্রনিক রেফারেল সিস্টেম, আমরা বলছি ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা বলছি আমাদের যে হেলথ সেক্টরে যত ইনফ্রাস্ট্রাকচার আছে, ইকুইপমেন্ট আছে, প্রকিউরমেন্ট আছে, পোস্টিং আছে, ট্রান্সফার আছে, এগুলোকে পুরোপুরি আপনার অটোমেশনের মধ্যে নিয়ে আসা। হেলথ ইন্স্যুরেন্সের কথা বলছেন? না, এটা আমরা বলছি না, কারণ আমরা একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলছি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলছেন ওয়েলফেয়ার স্টেটের কথা। সো হেলথ ইজ আ স্টেট রেসপন্সিবিলিটি। তো অ্যাজ ফার অ্যাজ প্রাইমারি হেলথ কেয়ার ইজ কনসার্নড, আপনার প্রাথমিক যে স্বাস্থ্যসেবা, আপনি শুনলে খুব অবাক হবেন যে আজকে পর্যন্ত আমাদের দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবাটা পুরোপুরি ফ্র্যাগমেন্টেড। কোথাও একটা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু ফাংশন করে না, কোথাও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র নাই, কোথাও কোথাও কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু ক্লিনিকের মধ্যে কিছু নাই। একটা যে আপনার আরবান এরিয়াতে ফর এক্সাম্পল সরকারের কোনো প্রাথমিক স্বাস্থ্য সেবার কোনো ইনফ্রাস্ট্রাকচারই নাই, এটা পুরোপুরি ডিপেন্ডেন্ট অন ডোনার্স অ্যান্ড এনজিওস। তার মানে কি, আমরা কখনই আমাদের কোনো সরকার এই সিস্টেম বিল্ডিংয়ে, কম্প্রিহেন্সিভ ন্যাশন ওয়াইড সিস্টেম বিল্ডিং নিয়ে কখনো কাজ করে নাই। আরেকটা দুর্বৃত্তায়নের আমার কাছে মনে হয় যে একটা বিশাল সোর্স আমাদের দেশে, যে আমরা আপনার এই যে লেজিসলেটিভ যে বডিটা, যে মেম্বার অফ পার্লামেন্ট, আপনি যদি একজন ইভেন ইউনিভার্সিটি গ্রাজুয়েটকে বা একজন টিচারকে অনেক সময় জিজ্ঞেস করেন যে এমপি সাহেবের কাজ কি, উনি সাথে সাথে বলবেন কালভার্ট করা, রোড করা, লোকাল আপনার যে সুবিধা অসুবিধা নিয়ে কথা বলা, কিন্তু একবারও ওনারা চিন্তা করেন না তাহলে লোকাল গভর্নমেন্টের কাজ কি, অ্যান্ড হাউ উই ডিফারেন্সিয়েট বিটুইন আপনার লেজিসলেটিভ বডি। এটা তো আমাদের মেম্বার অফ পার্লামেন্টরাও চান না যে লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হোক। তো তার মানে কি, সিস্টেম আমাদের দেশে ফাংশন করে না। কিন্তু আমার মনে হয় যে জনাব তারেক রহমান উনি একটা ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যে সিস্টেম হ্যাজ টু ফাংশন, ইটস নট ইন্ডিভিজুয়াল, সিস্টেম শুড সাকসিড। ডক্টর সাইমুম, ডক্টর জিয়া হায়দার যেটা বলছিলেন যে জ্ঞান এবং উন্নয়ন এটাই হচ্ছে মূল লক্ষ্য, এবং এই ভিত্তিক একটা সমাজ রাষ্ট্র নির্মাণ, ওয়েলফেয়ার স্টেট করা। কিন্তু এই কথাগুলো শুনতে ভালো, যেটা নিয়ে আপনি লড়াই করেছেন, উনিও খানিকটা করেছেন, আমিও করেছি, আমরা একসঙ্গেও করেছি। এই বয়ান আমরা তো বিগত 15-16 বছর শুনেছি, উন্নয়ন বনাম গণতন্ত্র, এখন শুনি সংস্কার বনাম নির্বাচন বা গণতন্ত্র, এইসব কথা শুনি। কিন্তু এই যে ফ্রি স্পিচ, ফ্রিডম, ডেমোক্রেসি, ইলেকশন, এগুলো তো আমাদের সমাজ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের মতো দেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশটার জন্মই হচ্ছে এই সব বিষয় নিয়ে লড়াই করতে করতে।
এবং আমরা যে যত কথাই বলি না কেন এই জন্যে শেখ হাসিনার বিদায় হয়েছে, ওই জন্য বিদায় হয়েছে, আপনি খানিকটা পয়েন্ট আউট করেছেন। মূল বিদায়ের যে কারণগুলো এগুলো ছিল যে মানুষ আসলে কথা বলতে পারতো না। এখন বিষয় হচ্ছে কি যে গাড়ি সমস্যা না এখানে, বা যে গাড়িটা চালাচ্ছে তার আসলে প্রবলেম। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অবশ্যই ইনস্টিটিউশন ডেভেলপ করে নাই, কিন্তু আমাদের যে দুর্বল ইনস্টিটিউশন সেটা নিয়েও মোটামুটি দেশকে ফাংশন করানো যায় যদি আপনার ইন্টেনশন ঠিক থাকে। তো আমাদের অবশ্যই আমাদের প্রথম ইনস্টিটিউশন স্ট্রেংথেন করতে হবে, আমাদের সিস্টেম স্ট্রেংথেন করতে হবে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ইন্টেনশনটাকে ঠিক রাখতে হবে, মাইন্ডসেটটা ঠিক করতে। হ্যাঁ, তো যে মানুষটি আসলে প্রধান দায়িত্বে থাকবেন এবং তার আশেপাশে যে মানুষ থাকবেন, যেটা আপনি একটু আগে উল্লেখ করলেন, তারা যদি আসলেই তাদের উইলিংনেস থাকে তাহলে অবশ্যই এই দেশকে একটা উচ্চতর জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। তার একটা কারণ আছে, তার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে একটা কিন্তু উদ্যোক্তা মনোভাব আছে। আপনি একটা গরিব মানুষকে গ্রাম থেকে শহরে নিয়ে আসবেন, সে প্রথম দিন হচ্ছে রাস্তায় শুয়ে থাকবে, দ্বিতীয় দিনই সে চেষ্টা করবে যে কিছু একটা ব্যবসা করার। এখানে আপনি যে রাস্তার পাশে এত ছোট 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 নানা রকম উদ্যোক্তা আপনারা দেখছেন, এটা একটা বড় কারণ হচ্ছে রাষ্ট্র তো তাকে আসলে ওই রকম কোনো সুবিধা দেয় নাই, কিন্তু তার যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা হচ্ছে সার্ভাইভাল ইনস্টিংক্ট তার রয়েছে, বাংলাদেশের মানুষ এটা রয়েছে। যে কারণে বাংলাদেশের মানুষ ভালো সিস্টেম যদি পায়, আপনি বিদেশে যে দেখেন এত ফ্লোরিশ করে কিভাবে, এত কষ্ট করে তার যে নেক্সট জেনারেশন, সেই নেক্সট জেনারেশনকে কিন্তু ভালো পড়াশোনা দিচ্ছে, বা তারা খুব খুব উন্নত কিন্তু তারা একটা লাইফ লিড করতে পারে বাংলাদেশি জনগণ, যেটা দেশে তারা পারছে না। আমার কাছে মনে হয় এরকম আমরা যদি একটু তাদেরকে প্রণোদনা দিতে পারি, আমরা একটা সিস্টেম তৈরি করতে পারি, যেই সিস্টেমের মধ্যে এই মানুষগুলো আসলে রাষ্ট্রের কাছ থেকে কিছু পাবে, তাহলে আমার কাছে মনে হয় যে এটা খুব একটা কঠিন বিষয় নয়। এখন আমাদের যদি একটু সময় থাকে তাহলে কয়েকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। যে আমরা দেখেছি যে বিএনপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ হচ্ছে এনসিপি এবং জামাত ইসলামী বিভিন্ন সময় বলার চেষ্টা করে যে বিএনপি হচ্ছে সংস্কার বিরোধী। এটা তো একদম বেসিক অভিযোগ এখন, কিন্তু এই অভিযোগটা আমরা যে আসলে কতটুকু একটা গোল্ডফিশ মেমোরি আমাদের, যে আমরা সহজেই সব কিছু ভুলে যাই, এটা একটা বড় উদাহরণ হতে পারে এই অভিযোগটা। আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এখনকার যে সংস্কারগুলো নিয়ে কথা হচ্ছে এবং 31 দফা, আপনি প্রথম দিকের প্রত্যেকটা 31 দফার আপনি যদি কি কমিশন গঠন করার কথা বলা হয়েছে, কি পরিবর্তন আনার কথা বলা হয়েছে, এগুলো যদি বিশ্লেষণ করেন, এই প্রত্যেকটা 31 দফায় রয়েছে। এবং সেটা শুরু হয়েছে 2016 থেকে, যখন ভিশন 2030 আমরা প্রস্তাব করি, বিএনপি থেকে প্রস্তাব করা হয়। এরপরে সেটাকে হচ্ছে অন্যান্য যে সমমনা দল সেগুলো মিলে 27 দফা তৈরি করা হলো, এবং পরবর্তীতে আরও কনসালটেশনের মাধ্যমে আমরা 2022 সালে আমরা হচ্ছে 31 দফা আমরা প্রস্তাব করলাম। 2022 সালে কোন মানুষটা সংস্কারের কথা চিন্তা করেছে আপনি বলেন? যারা এই যে কথা বলে, 2016 সালে তো অনেকে এনসিপির অনেকে তো স্কুলে ছিল বা কলেজে ছিল, তারা তো এই সংস্কার শব্দ সম্পর্কেই জানতো না। এবং জামাত ইসলামী তখন তো আমরা তো এখনও তাদের মুখে আসলে যে বড় ধরনের পরিকল্পনা শুনি সেটা না। তো যে কারণে বিএনপিকে যখন বলা হয় সংস্কারের বিরোধী, এটার চাইতে বড় ধরনের প্রতারণা আর হতে পারে না, এটার চাইতে বড় ধরনের ভুল উদাহরণ আর হতে পারে না। ইদানিং আবার গণভোটের কথা বলা হচ্ছে যে বিএনপি কেন নোট অফ ডিসেন্ট দিল হচ্ছে এই গণভোটের ভিতরে। একটা কথা কেউ কখনো বলে না যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে আমরা রেফারেন্ডাম দেখি, এগুলো তো আসলে হ্যাঁ না ভোট, তার মানে একটা ইস্যুতে। আপনি যখন ব্রেক্সিট ইস্যুতে আপনি যখন রেফারেন্ডাম করছেন, তখন আপনি বলছেন যে আপনি ব্রেক্সিট চান কি চান না। আপনি যখন মনে করেন আয়ারল্যান্ডে কয়েকবার হচ্ছে অ্যাবর্শন নিয়ে হচ্ছে রেফারেন্ডাম হয়েছে, স্কটল্যান্ডেরটাও হয়েছে যে আপনি স্বাধীনতা চান কিনা, আপনি অ্যাবর্শন চান কিনা, হ্যাঁ, একটা পলিসিতে। তো এগুলো তো আপনার একটা পলিসি নিয়ে হচ্ছে বা একটা সিদ্ধান্ত নিয়ে হয়, কিন্তু আপনি একটা পুরো দেশের একটা পরিবর্তন আনবেন, হ্যাঁ, এবং সেটার মধ্যে অসংখ্য দফা আপনার থাকবে, আর একটা রাজনৈতিক দল সেটার কোনো সবগুলোর সাথে তারা একমত হতে হবে, এটা তো সৌরতান্ত্রিক ব্যবস্থা। এখানে আমি যেটা বলি, আমি আমার এই শোতেও অতিথিদের সঙ্গে বলতাম যে ধরলাম আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দল একমত হয়েছে এই 48টা বিষয়ে, আমি ইন্ডিভিজুয়াল 48টার 8টা বিষয়ে আমার ভিন্ন মত আছে, আমি সেটা কিভাবে প্রকাশ করব যে আমি 40টায় রাজি, 8টায় রাজি না? তার মানে আপনি তো একটা স্টেক হোল্ডার, আপনি একটা নাগরিক হিসেবে আপনি তো একটা স্টেক হোল্ডার। আপনি যখন একটা পলিসি নিয়ে আপনি গণভোট করছেন, তখন কিন্তু আপনি স্টেকটা আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারছেন, হ্যাঁ, পরিষ্কার।
যে কারণে এই ধরনের অনেকে বলা এখন বলছেন যে রেফারেন্ডাম এইভাবে তো নোট অফ ডিসেন্ট কোথাও থাকে না, তাই না, ইত্যাদি অনেক কথা বলা অনেকে চেষ্টা করছেন। তো এইরকম রেফারেন্ডাম তো কখনো হয় না। যদি আপনি নোট অফ ডিসেন্টের প্রসঙ্গটা বাদ দেন, যেগুলো নিয়ে ঐকমত্য হয়েছে, সেটাও তো আপনি প্রথমত ওই 48টা বিষয় এই 12 কোটি ভোটারকে বোঝানো, তারপরে এক একজনের এক এক রকমের মত থাকতে পারে ইন্ডিভিজুয়াল হিসেবে, সেটা সে কীভাবে এক্সপ্রেস করবে? যে কারণে আমরা তো বারবার বলার চেষ্টা করেছিলাম যে আপনি গণভোটটাকে আপনি আলাদা না করে সেটা অবশ্যই জনগণের প্রতিনিধি দ্বারা র্যাটিফাই করা এবং জনগণের প্রতিনিধির সাথে সংশ্লিষ্টতা তৈরি করা, সেটা কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করি। শেষ পর্যন্ত বিএনপি কিন্তু অনেকগুলো ছাড় দিয়েছে। আপনি যদি বিশ্লেষণ করেন, বিএনপি কখনোই কিন্তু রাজপথে যে সমাধান করার কথা বলেন। এখন অনেক রাজনৈতিক দল এখন রাজপথে যাওয়ার জন্য বিএনপিকে নানাভাবে উত্ত্যক্ত করছে, কিন্তু বিএনপি কিন্তু এখনও ওই পজিশন নিচ্ছে না। কারণ বিএনপি জানে যে আসলে আমরা যদি এখন আমরা রাজপথে যে কোনো একটা সমাধান করার চেষ্টা করি, তাহলে আসলে বাংলাদেশের পুরো যে রাজনৈতিক ব্যবস্থা সেখানে একটা অস্থিরতা তৈরি করবে, যেখানে আমরা বারবার ছাড় দিতে চাচ্ছি এবং ছাড় দিয়ে আমরা একটা পজিশনে যাওয়ার চেষ্টা করছি। এবং এখন আপনারা যদি দেখেন যে জামাতে ইসলামী যে দাবিগুলো, তারা একদিকে তারা বলছে গণভোট তারা আগে চায়, আবার আর একদিকে তারা প্রত্যেকটা আসনে তারা প্রার্থী ভিত্তিক তারা কি করছে, তারা ক্যাম্পেইন করছে। একদিকে তারা বলছে আমরা পিআর চাই, আর একদিকে হচ্ছে প্রার্থী দিচ্ছে প্রত্যেকটা জায়গায় এবং ক্যাম্পেইন করছে। এগুলো কোনোটাই আসলে তারা চায় না। তারা যেটা চায় সেটা হচ্ছে যে বিএনপিকে যে কোনোভাবে হোক বিভ্রান্ত করা এবং একটা টাইম নেওয়া এখান থেকে, যাতে তারা তাদের মতো নির্বাচনের হচ্ছে প্রস্তুতি চালাবে, নির্বাচনকে বিলম্বিত করবে, দেশকে একটা অস্থিরতার দিকে নিয়ে যাবে এবং দেশকে অস্থিরতা নিয়ে যাওয়া গেলে সবচাইতে বড় দল হিসেবে বিএনপি এক ধরনের সমস্যার মুখোমুখি পড়বে। তো এইটা কিন্তু জনগণ এখন বুঝতে পেরেছে, যে কারণে পিআর ইজ এ ডেড হর্স নাও। এটা কেউ আর পিআর নিয়ে কথা বলছে না, কয়েকদিন পরে গণভোট নিয়েও কেউ কথা বলবে না। আমরা যখন পলিসিগুলো নিয়ে কথা বলা শুরু করব, তখন তাদের বাধ্য হয়ে পলিসিতেই আসতে হবে। এখন আপনি অনেক জায়গাতে নির্বাচন নিয়ে স্কেপটিক বলেছেন, সেইটা একটা বিষয়, এটা নিয়ে আমাদের অ্যালার্ট থাকতে হবে আমার কাছে মনে হয়। কারণ নির্বাচনই এখন একমাত্র উপায় হচ্ছে আমাদের উত্তরণের, আমাদের সামনের দিকে যাত্রার বলে আমি মনে করি। জি, ডক্টর জিয়া হায়দার। না, আমি যেটা বলতে চাই, সাইমন বলছিল যে বিএনপির রিফর্মগুলোর ব্যাপারে বিএনপির যে পজিশন, আমি বলবো যে বিএনপি, আপনি যদি খুব মনোযোগ দিয়ে বিএনপির সব কাজগুলো দেখেন। আরেকটা আপনি বলেছিলেন এবং আমি ওই আইডিয়াটার সঙ্গে আমি পার্সোনালি তো একমত, বাংলাদেশে যদি কোনো সরকার এক্সপার্টদের একটা বডি হিসেবে মিনিস্টারদের পাশাপাশি বা মন্ত্রণালয়ে কাজ করবার সুযোগ দেয়, কিন্তু এটার একটা বড় সমস্যা, মানে এই সমস্যা কীভাবে মোকাবেলা করা হবে। যেমন ধরেন 2001 থেকে 6 বিএনপি যখন ক্ষমতায় ছিল, অনেক ইয়াং মেম্বার অফ পার্লামেন্টকে কিন্তু স্টেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার করা হয়েছে। এবং বাংলাদেশের কালচারে যে দেখা যায় যে আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে, অন্যান্যদের ক্ষেত্রে, যে ফুল মিনিস্টাররা তাদের স্টেট মিনিস্টার বা ডেপুটি মিনিস্টার তাদেরকে কোনো কাজ দিতে চান না, কোনো রকমের স্পেস দিতে চান না। আবার তরুণরা তাদের তারুণ্যের শক্তির বলে বা তাদের ওই সার্কেলের বলে তারাও তাদেরকে মোটামুটি সিনিয়রদের খুব একটা আমলে নিতে চান না। তো এটা একটা বড় সমস্যা। এই এক্সপার্টদের, এই যে পলিটিশিয়ানরা যারা একদম মাঠের পলিটিশিয়ান, এবং তারা যদি মন্ত্রী থাকেন, কতখানি সুযোগ দিবেন, কতখানি গ্রহণ করবেন, এটা একটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কালচারের বড় চ্যালেঞ্জ। মানে আপনারা যে পলিসি নিয়ে কাজ করছেন সেটা নিয়ে চিন্তা করছেন, সুযোগ দিবে বা কাকে সুযোগ দিবে না। না, আপনি বলবেন হয়তো প্রধানমন্ত্রী, না, দলীয় প্রধান বলে দিবেন। আমার মনে হয় যে আমি বলছি যেটা আমাদের একটা কালচারাল এক ধরনের নোশন, আমরা সবসময় ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করি। হ্যাঁ, যেমন এখানে আপনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী ভিত্তিক চিন্তা করছেন, কিন্তু আমি সবসময় বলবো যে আমাদের চিন্তাটা হতে হবে সিস্টেম ভিত্তিক চিন্তা। যদি প্রধানমন্ত্রী বা ক্যাবিনেট যদি একটা, আপনি তো আপনার চিন্তা নিয়ে আমার কোনো বিরোধ নেই, আমি আপনার চিন্তা ভালো চিন্তা, কিন্তু এই চিন্তার ইমপ্লিমেন্টেশন এবং ইমপ্লিমেন্টেশনের প্রক্রিয়াটি নিয়ে আমার সংশয়, মানে সেটা আপনি কীভাবে? না, এটা আমাদেরকে দেখতে হবে, বিকজ আমরা সবসময় একটা কথা বলি যে দ্য রিয়েল ডেভিল ইজ উইদিন দ্য ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, তো সেখানে গেলে পরে আমরা অনেক কিছু দেখব এবং সেখান থেকে আমাদেরকে অনেক রকম আপনার কোর্স কারেকশন হয়তো লাগবে। কিন্তু এখানে সবচেয়ে প্রধান যে ব্যাপার সেটা হলো পলিটিক্যাল উইল। আজকে পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, দেয়ার ইজ এ স্ট্রং পলিটিক্যাল উইল যে আমাদের দেশে কিছু আপনার বিভিন্ন সেক্টরে আপনার রিফর্মমূলক কিছু কাজ করা, কিছু যুগান্তকারী কাজ করা, যাতে করে আমরা অতীতের বছরের পর বছর জমানো যে বটলনেক, এগুলোকে আমরা ব্রেক করতে পারি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা বিএনপিকে আমরা
আমি ব্যক্তিগত মনে করি এটা একটা প্রো রিফর্ম একটা পার্টি। আমি কয়েকটা ব্যাপার আলোচনা হয় না, একটু আলোচনা করতে চাই। আমি 3টা ব্যাপার যদি দেখেন, অর্থনীতির ব্যাপারে আমাদের গত 1.5 যুগের যে অর্থনীতি, এটা একটা অলিগার্ক ইকোনমি। হ্যাঁ, সেখানে ইকোনমিক গ্রোথের সুফল কিন্তু সাধারণ মানুষ পায়নি। আমরা একটা টার্ম এখন ইউজ করছি, এটা মোটামুটি অনেকেই এখন বলছে ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, অর্থনীতি গণতন্ত্রায়ন, যাতে করে আপনার যদি ইকোনমিক গ্রোথ হয় তার সুফল সাধারণ মানুষ সব পায়। এবং সেই জন্য বড় বড় ব্যবসা শিল্পের পাশাপাশি আমরা চাচ্ছি সারা বাংলাদেশের যে আর্টিসান, হ্যাঁ, এবং এই যে সফট পাওয়ার, হ্যাঁ, এগুলোকে অ্যাক্টিভেট করতে, এদেরকে মোবিলাইজ করতে, যাতে করে আপনার অর্থনৈতিক যে প্রবৃদ্ধি এই সুবিধাগুলো সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা যাতে পায়। আমরা বিএনপিকে এখন আমি মনে করি একটা উইমেন আপনার ফ্রেন্ডলি পার্টি। কয়েকদিন আগে একটি দলের জামাত ইসলামের আমির মনে হয় বলেছিলেন যে মেয়েদের লাইফ ইজি করার জন্য আপনার তাদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টা করবে। কিন্তু এটা যে কত বড় একটা শুভঙ্করের ফাঁকি, 5 ঘন্টা নামে কোনো এমপ্লয়ার তো কোনো মেয়েকে হায়ার করবে না। তো ইট ইজ বেসিক্যালি আ লং টার্ম প্ল্যান টু পুশ উইমেন আউট অফ ওয়ার্ক। আমরা কি বলছি, আমাদের জনাব তারেক রহমান তার একদিন পরেই উনি টুইট করেছেন, উনি ফেসবুকে বলেছেন যে আমরা দেশব্যাপী ডে কেয়ার সেন্টার করতে চাই। আমরা প্রত্যেকটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার প্রত্যেকটা ওয়ার্ক প্লেসে ডে কেয়ার সেন্টার করব, যাতে কর্মজীবী নারী, তার ইয়াং, বিশেষ করে ইয়াং মাদার, তাদের বাচ্চাদেরকে সেখানে রাখতে পারে এবং তারা তাদের কাজগুলো করতে পারে। আমরা বিএনপিকে বলি আপনার ইয়ুথ ফ্রেন্ডলি পার্টি। আপনি যদি আমাদের শিক্ষা পলিসি দেখেন, আমরা বলি নিড বেসড এডুকেশন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত ইজ কমপ্লিটলি, আমাদের কারিকুলাম ইজ ডিসকানেক্টেড ফ্রম মার্কেট অ্যান্ড ইন্ডাস্ট্রি, যাতে করে আপনার আমাদের যারা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হয় প্রত্যেক বছর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমার মনে হয় প্রায় 10 লাখ আপনার গ্রাজুয়েট তৈরি হয়, তার মধ্যে আপনার 40% আনএমপ্লয়েড থাকে। ওপেন আপনার এই ইউনিভার্সিটির ভিসি নিজেই বলেছেন যে আমার ইউনিভার্সিটি ইজ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটর টু দ্য পুল অফ আনএমপ্লয়েড আপনার ইয়াং পপুলেশন। তো আমরা চাচ্ছি নিড বেসড এডুকেশন ইন্ট্রোডিউস করতে, যে কারিগরি যে শিক্ষা এইটাকে যে আপনার ফর্মাল এডুকেশন সিস্টেম ওটা বাইরে না রেখে আমরা ফর্মাল এডুকেশন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি, যাতে করে কোনো ছাত্রছাত্রী যদি মনে করে যে আমি ক্লাস 10 ম্যাট্রিক পাস করার পরে আমি আর ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো পড়বো না, আমি ইলেকট্রিশিয়ান হব বা আমি এসি মেকানিক হব, তাকে আমরা ড্রপ আউট বলবো না। কারণ এই ফর্মাল এই কারিগরি এডুকেশনটা চলে আসবে ফর্মাল এডুকেশন সিস্টেমের মধ্যে, এবং তাতে করে এই ইয়াং ছেলেমেয়েটা খুব তাড়াতাড়ি তার শ্রমবাজারে ঢুকতে পারবে। তো এই সব কিছু যদি আপনি দেখেন, তারপরে বিএনপির যে রিফর্ম আইডিয়াগুলো, যে কাটিং এইজ যে রিফর্ম তারা যেগুলো চিন্তা করতেছে, এগুলো যদি আমরা সবাই মিলে দেশের জন্য যদি আমরা কাজ করি এবং যদি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, আমার মনে হয় যে আমরা একটা সুন্দর এবং একটা নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমাদের ছেলেমেয়েরা দেখছে, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা সাহায্য করতে পারি। আপনাদের দুজনের কাছে, বিশেষ করে ডক্টর সাইমুমের কাছে আমার প্রশ্ন যে ইডিওলজিক্যাল পজিশনটা একটু ক্লিয়ার, যেহেতু আপনার কমিউনিকেশন, আপনারা কীভাবে প্লেস করছেন আগামী দিনে বিএনপিকে? বিএনপিকে একদিন মানুষ মনে করতে একটা সেন্টার রাইট পলিটিক্যাল পার্টি, জামাত আছে এক্সট্রিম রাইট বা ফার রাইট একটা পলিটিক্যাল পার্টি, সেন্টার লেফট বা ফার লেফট অনুপস্থিত এই মুহূর্তে ভিজিবল নয়। বিএনপি আসলে নিজেকে কোন জায়গায় প্লেস করতে চাইবে? সেন্ট্রিস্ট? ওয়ান্ডারফুল কোশ্চেন। এখানে আপনার সাথে আমার ওই পজিশনালিটি নিয়ে একটা দ্বিমত আছে আসলে। সেটা হচ্ছে আমি আওয়ামী লীগকে, আমি এটা নিয়ে আমি লেখাও লিখেছি একাডেমিক, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমি কখনোই লেফট বলতে চাই না। আওয়ামী লীগ নিজেও একটা রাইটিস্ট পার্টি। হ্যাঁ, আওয়ামী লীগ নিজেও একটা রাইটিস্ট পার্টি, রাইটিস্ট দুইটা সবসময় তার সঙ্গে, হ্যাঁ সেটা আলাদা বিষয়, কারণ এটা বাংলাদেশের লেফটিস্টরা আসলে রিড করতে মানে সক্ষম হন বা তার নীতির মধ্যে সবসময় সমাজতন্ত্র শব্দটি একটা রাইটিস্ট পার্টি দুইটা কারণে রাইটিস্ট হতে পারে। একটা হচ্ছে আপনার যদি সে ধর্মীয় একটা কনজারভেটিভনেস তার মধ্যে থাকে, কিন্তু সেটার সাথে সাথে আপনার যদি এথনিক এবং ল্যাঙ্গুয়েজে হচ্ছে কনজারভেটিভনেস, সেটাও কিন্তু তাকে একটা ফার রাইট পার্টিতে পরিণত করতে পারে, যে কারণে আওয়ামী লীগকে আমি ফার রাইট পার্টি আসলে বলি। এবং বিএনপির যে পজিশনটা, আমরা এটা ক্লিয়ারলি বলতে চাই, বিএনপি হচ্ছে সেন্ট্রিস্ট পার্টি। বিএনপি কমপ্লিটলি সেন্ট্রিস্ট পার্টি, হ্যাঁ কমপ্লিটলি সেন্ট্রিস্ট পার্টি। এবং আমরা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে যেটা দেখেছি, যে বাংলাদেশের মানুষও আসলে মোটা দাগে সেন্ট্রিস্ট। আপনি দেখেন বাংলাদেশ কখনোই
এক্সট্রিমিস্টদের পছন্দ করে। আপনি কি বলছেন যে বিএনপি বরাবরই সেন্ট্রিস্ট ছিল না, এখন একটা এখন সেন্ট্রিস্ট দেখেন হিসেবে এখন আপনারা সেন্ট্রিস্ট যে আপনি লাইন, আপনি যদি একটা লাইন ড্র করেন যে মধ্যেখানে সেন্ট্রিস্ট একদিকে হচ্ছে লেফটিস্ট, একদিকে হচ্ছে রাইটিস্ট, তাহলে অবশ্যই একটা পার্টি অনেক সময় কিছুটা রাইটের দিকে ঝুঁকে যেতে পারে, কিছুটা লেফটের দিকে ঝুঁকে যেতে পারে। কিন্তু জিয়াউর রহমান যে রাজনীতির কথা বলেছেন, যেটাকে আমরা সিভিক ন্যাশনালিজম বলি, সেই ন্যাশনালিজম কিন্তু পুরোপুরি একটা সেন্ট্রিস্ট হচ্ছে এলিমেন্ট তার মধ্যে রয়েছে। তো যে কারণে আমি এইটা সূত্র ধরে যেটা বলতে চাই যে বিএনপি যে 4 ধরনের পলিসির কথা বলছে, বা বিএনপিকে কেন বাংলাদেশের মানুষের ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি, এই আইডিওলজি সূত্র ধরেই বিএনপি 4টা জিনিস রয়েছে। প্রথমে হচ্ছে বিএনপি বাংলাদেশের প্রথম লিবারেল ইকোনমি ঠিকমতো ইমপ্লিমেন্ট করে, এবং লিবারেল ইকোনমি জিয়াউর রহমানের সময় ইমপ্লিমেন্ট করার কারণেই 2টা সবচাইতে বড় রেভিনিউ আর্নিং সেক্টর, একটা হচ্ছে বিদেশে কাজ করে অর্থ রেমিটেন্স পাঠানো, আর একটা হচ্ছে গার্মেন্টস সেক্টর, সেটা কিন্তু বিএনপির হাত ধরেই শুরু হয়। তারপরে আপনি দেখেন ইউথ এমপ্লয়মেন্টের যে বিষয়টা, আমরা যে ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে এবং সেই সাথে সাথে আমরা স্কুল থেকে কিন্তু নতুন করে ল্যাঙ্গুয়েজ শেখানোর কথা বলছি, এবং একটা জায়গা আপনি কোন জায়গায় আসলে কাজ করতে যেতে চান, আপনি কি মালয়েশিয়ায় যেতে চান, নাকি মিডল ইস্টে যেতে চান, নাকি আমেরিকায় যেতে চান, সেই অনুযায়ী সেই ল্যাঙ্গুয়েজটা তারা শিখবে। এবং শেখার সাথে সাথে আমরা এমন একটা ট্রেনিং তাদেরকে দিতে চাই যে ভোকেশনটা সে আগে থেকে স্কিল্ড ওয়ার্কার হিসাবে শিখে সে হচ্ছে বিদেশে যাবে। অর্থাৎ আমাদের এই যে সামনের দিনের যে আইডিওলজি, সেই আইডিওলজির একটা বড় অংশ, সেই পলিসির একটা বড় অংশ হচ্ছে ইউথের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আপনি দেখেন যে খালেদা জিয়ার সময় আমরা দেখি যে নারীদের শিক্ষার জন্য বৃত্তির যে ব্যবস্থাটা, সেটা কিন্তু বিএনপির হচ্ছে খালেদা জিয়ার প্রথম যে আমল, সেই আমলে কিন্তু ইন্ট্রোডিউস করেন। যে কারণে আমরা বাংলাদেশে এখন দেখি যে নারী শিক্ষার যে হার, স্কুলে এনরোলমেন্টের যে হার, সেটা কিন্তু একটা বড় সংখ্যায় বৃদ্ধি হয়েছে এই নারী শিক্ষা বৃত্তির কারণে। এবং আমরা উইমেন এম্পাওয়ারমেন্টকে একটা বড় ধরনের আমাদের সামনের দিনের প্রায়োরিটির বিষয় হিসেবে দেখছি, যেটা ডক্টর জিয়া হায়দারও বললেন। এবং 4 নম্বর যেটার কথা আমরা বলছি, যেটা একটু আগেও আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, যে সামনের দিনে বিএনপির আইডিওলজি হবে যে এমন একটা সেন্ট্রিস্ট পলিটিক্সের ব্যবস্থা করা, যেই সেন্ট্রিস্ট পলিটিক্সটা পলিসি বেসড পলিটিক্স হবে। এবং আমরা যে হচ্ছে দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সেই রাজনীতিকে পিছনে ফেলে, কারণ আমরা একটা কনসেনসাসে কিন্তু এখন আছি, একটা ঐক্যমত আমরা আছি, সেই ঐক্যমতটা হচ্ছে হাসিনা বিরোধী ঐক্যমত। মানে 5ই আগস্টের পরে আমরা যে নতুন একটা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ দেখছি, সেইখানে কিন্তু একজনের সাথে আরেকজনের কথা বলার পরিবেশ তৈরি হয়েছে। ঐক্যমত কমিশনের অনেক ব্যর্থতাও রয়েছে, কিন্তু তারা কিন্তু বাংলাদেশের অ্যাক্টিভ সমস্ত পলিটিক্যাল পার্টিকে একসাথে করেছে, এবং আলোচনার ভিত্তিতে তারা কিছু সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছেন। এটা একটা পরিবর্তন কিন্তু বাংলাদেশে হয়েছে। এখন নেক্সট যে ধাপটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে একটা জ্ঞানভিত্তিক একটা পলিসি বেসড পলিটিক্সের শুরু করা, এবং পলিসির কম্পিটিশন শুরু করা, যেটা হচ্ছে নীতির প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু সেটা মাসলের বা শক্তির প্রদর্শনীর প্রতিদ্বন্দ্বিতা হবে না। তো আমরা শেষের দিকে 2 মিনিট করে আপনাদের ক্লোজিং রিমার্কসের জন্য ডক্টর জিয়া হায়দার। না, আমি সাইমুমের কথার উপরে বিল করতে চাই একটু। আমার মনে হয় যে আমাদের দেশে আমরা অসম্মানের রাজনীতি, একজন আরেকজনকে ছোট করার রাজনীতি, আপনার নেগেটিভ রাজনীতি আমরা অনেক দেখেছি। আমার মনে হয় যে 5ই আগস্টের আরেকটা পরিবর্তন হলো যে আমরা জাতি হিসেবে একটা পজিটিভ রাজনীতি দেখতে চাই, আমরা ভালো কাজের প্রতিযোগিতা দেখতে চাই। বিএনপি তরফ থেকে আমরা পলিসি নিয়ে কাজ করছি, স্বাস্থ্যে আমরা কি করব, কৃষিতে কি করব, পরিবেশে কি করব। আমরা চাই অন্য যে দলগুলো আছে। কটা সেক্টরে আপনারা কাজ করছেন এখন পর্যন্ত, মানে সিরিয়াস কাজ হয়েছে? আমাদের অনেকগুলো সেক্টর, আমি একটা একটা করে বলি। আমাদের স্বাস্থ্য নিয়ে কাজ হয়েছে, কৃষি নিয়ে কাজ হয়েছে, শিক্ষা নিয়ে কাজ হয়েছে, আমাদের পরিবেশ নিয়ে কাজ হয়েছে, ব্লু ইকোনমি নিয়ে কাজ হয়েছে, জবস নিয়ে কাজ হয়েছে, ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ হয়েছে, উইমেন্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ হয়েছে। অনেকগুলো সোশ্যাল সেক্টর যতগুলো, সবগুলো নিয়ে কাজ হয়েছে। আমরা চাই একই কাজ আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আছে বাংলাদেশে, সবাই এই কাজগুলো করুক, সবাই তাদের কাজগুলো জনগণের সামনে উপস্থিত করুক, এবং জনগণ সিদ্ধান্ত নিক যে কাদের কাজ আমার ভালো লাগে, কাদের কাজের প্রক্রিয়া আমার ভালো লাগে, এবং কাজ কিভাবে ইমপ্লিমেন্ট করবে, এটা কাদের ভালো ইমপ্লিমেন্টেশন, আউট অফ দ্য বক্স, নতুন
আমাদের যে নতুন যে ডিজিটাল আমাদের টেকনোলজি, আমাদের এখন এআই আমাদের সামনে আছে, এই টেকনোলজির উপরে ভিত্তি করে আমরা দেশকে কে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চায় এগুলো প্রেজেন্ট করুক। প্রেজেন্ট করার পরে জনগণ সিদ্ধান্ত নিক যে কাকে ভোট দেবে। আমার মনে হয় যে এই নেগেটিভ রাজনীতি, আপনার এই টেবিলে আমি অনেক বিতর্ক দেখেছি, এই বিতর্কের রাজনীতি, এই রাজনৈতিক রেটরিক, এগুলো থেকে আমাদের সকলের এখন সরে আসা উচিত। এটা সুন্দর এবং একটা ভালো বাংলাদেশ যাতে আমরা সবাই মিলে করতে পারি। আপনি বিএনপি পছন্দ না করতে পারেন, আরেকজন বিএনপিকে অল্প পছন্দ করতে পারে, কিন্তু বাংলাদেশকে তো আমরা সবাই ভালোবাসি। বাংলাদেশের স্বাস্থ্যকে ভালোবাসি, কৃষিকে ভালোবাসি, শিক্ষাকে ভালোবাসি। ওই স্পিরিট নিয়ে আমার মনে হয় যে আমাদের একটা ব্রডার ন্যাশনাল ইউনিটি দরকার, ইউনিটির ভিত্তিতে আমরা এই দেশটাকে সামনে নিয়ে যাব। ডক্টর সাইমুম পারভেজ। থ্যাংক ইউ। জিয়া ভাই চমৎকারভাবে বলেছেন যে আমরা মূল 5টা সেক্টর এবং এটার সাথে সাথে আরও বেশ কিছু সেক্টর নিয়ে আমরা কাজ করছি এবং সামনের দিনে এই পলিসিগুলোকে আমরা আরও সমৃদ্ধ করব। কিন্তু আমার যে শেষ কথা, সেই কথাটা হচ্ছে আমাদের আনডিসাইডেড ভোটারদের। কারণ একটা বড় অংশ আমরা দেখি যে এখনও বিভিন্ন সার্ভেতে আমরা দেখি তারা হয়তো ডিসাইড করেন, এবং এটা প্রত্যেকটা নির্বাচনই থাকে যে একটা বড় অংশ থাকে যারা ভোটের আগে আগে ডিসাইড করেন যে তারা কাকে আসলে ভোট দিবেন। এই আনডিসাইডেড ভোটার যারা রয়েছেন, যারা এই অনুষ্ঠানও শুনছেন, তাদেরকে আমি বলতে চাই যে আসলে আপনি নিজেকে প্রশ্ন করুন যে সামনের বাংলাদেশ আপনি কীরকম দেখতে চান। সামনের বাংলাদেশকে আপনি দ্বিধা বিভক্ত সহিংসতাপূর্ণ একটা বাংলাদেশ দেখতে চান, নাকি আপনি এমন একটা বাংলাদেশ দেখতে চান যেখানে আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশের উন্নতি করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সৌহার্দ্য থাকবে এবং তাদের মধ্যে একটা সহমর্মিতা থাকবে, এবং এইটা কিভাবে আমরা অর্জন করতে পারি, এটা অর্জন করার একটা বড় অস্ত্র হতে পারে, একটা বড় উপায় হতে পারে। সেটা হচ্ছে যদি আমাদের পরস্পরের প্রতি একটা সম্মান বোধ জাগ্রত হয় এবং একটা বিষয় ঐক্যমত থাকি আমরা যে আসলে আমরা রাষ্ট্রের কিভাবে ভালো হবে সেই পলিসি নিয়ে আমরা কাজ করব। ক্ষমতা বদলের যে টেনশন, সেই টেনশনে আমরা ফিরে যেতে চাই না। কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনি যদি একটু পলিটিক্যাল ভায়োলেন্স যদি বিশ্লেষণ করে দেখেন, বাংলাদেশের পলিটিক্যাল ভায়োলেন্স আসলে, আমার একটা আর্টিকেলও আছে, জার্নাল আর্টিকেল, যে বাংলাদেশের পলিটিক্যাল ভায়োলেন্স বেশিরভাগ ক্ষেত্রেই আসলে একমাত্র কারণেই হয়েছে বাংলাদেশে একটা মেজরিটি সেকশন, সেটা হচ্ছে ইলেকশনের জন্য। অর্থাৎ আপনি ইলেকশনটা কিভাবে কন্ডাক্ট করবেন এবং ইলেকশন রেজাল্ট হওয়ার পরে সেটা নিয়ে যে ক্ষোভ, সেটা নিয়ে যে আন্দোলন, তারপরে সরকার সেটাকে যে দমন ইত্যাদি, প্রত্যেকটা কারণই কিন্তু ইলেকশন। কিন্তু আমরা 5 আগস্টের পরে একটা বিষয় কিন্তু ঐক্যমত হয়ে গেছি, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আমাদের নির্বাচনগুলো হবে। এটা নিয়ে কিন্তু অনেক ধরনের আমাদের প্রাণহানি আমাদের দেশে হয়েছে। যেহেতু আমরা এটা ঐক্যমত হয়ে গেছি, তাই এই সামনের দিনে আর ক্ষমতার পালাবদল নিয়ে আমরা বড় ধরনের সহিংস ঘটনায় না যাই, আমরা বরং প্রতিদ্বন্দ্বিতা করি আমাদের পলিসি নিয়ে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করি আমরা বাংলাদেশকে কীরকম দেখতে চাই, আমাদের ভবিষ্যৎ আমরা কীরকম দেখতে চাই, শুধু আমাদের জন্য না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবং সেই জন্যই আমি রিকোয়েস্ট করব যে এমন একটা রাজনৈতিক দলকে আপনারা বেছে নেন, যে রাজনৈতিক দল আপনার স্বাস্থ্যের উন্নতি করবে, আপনার শিক্ষার উন্নতি করবে, আপনার জন্য চাকুরির ব্যবস্থা করবে, আপনার পরিবেশ উন্নয়ন করবে, আপনার মা বোন এবং আপনি নিজে যদি নারী হন আপনার মোবিলিটি নিশ্চিত করবে, আপনার জন্য একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। সেই নিশ্চয়তা যে রাজনৈতিক দল দিবে, সেটা যেই হোক, তাকে আপনার বেছে নেবেন বলে আমার অনুরোধ রইবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্ত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সাইমুম পারভেজ এবং ডক্টর জিয়াউদ্দিন হায়দার, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা দুজনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিএনপিকে জনগণের সঙ্গে কিভাবে কানেক্ট করা যায় সেই কাজে, টেকনিক্যাল কাজ তারা করছেন, এবং তারা বলছেন যে তাদের দলের প্রধান পুরুষ এই মুহূর্তে তারেক রহমান এবং তার সঙ্গে যারা কাজ করছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের রাজনীতিটাকে জ্ঞানভিত্তিক, উন্নয়ন ভিত্তিক এবং পলিসি ভিত্তিক করা। এতদিনের যে রাজনীতির মধ্যে রেটরিক বা যে বিষয়গুলো নিয়ে যে ধরনের বিতর্ক হতো, সেখান থেকে বেরিয়ে আসে মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয় নিয়ে তারা কাজ করতে চান, এবং অবশ্যই এর জন্যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, একটা সিস্টেম দাঁড় করানো, দরকার হলে আরও কিছু প্রতিষ্ঠান গড়ে তোলা, সেগুলো অত্যন্ত জরুরি। এবং এর সঙ্গে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের জন্য, পৃথিবীর যে কোনো দেশের জন্যই মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, আর ডেমোক্রেসিটাকে ঠিকঠাক মতো চলতে দেয়া, এবং একই সঙ্গে নির্বাচনটা, যেটা ডক্টর সাইমুম খানিকটা উল্লেখ করেছেন শেষ প্রান্তে এসে, যে
এটা মোটামুটি সেটেলড যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশ নির্বাচন করবে, যেন নির্বাচন নিয়ে কোনো ঝামেলা ভবিষ্যতে না হয়। ডক্টর জিয়াউদ্দিন হায়দার কিছু কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, পাঁচটি থেকে তিনি 9টি সংস্কার বিষয়ে বা যেগুলো নিয়ে পলিসি নিয়ে তারা কাজ করছেন সেগুলো উল্লেখ করেছেন। নিশ্চয়ই এগুলোকে আরও বিস্তৃত তারা ভবিষ্যতে করবেন, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে পলিটিক্যাল উইলটা, সদিচ্ছা থাকলে উপায়টা বের হবে। এখন সেই সদিচ্ছাটা কতখানি সেটা আসলে যতক্ষণ না তারা কথার মধ্যে আছেন বোঝা যাবে না, কাজ যখন করবেন তখন বোঝা যাবে। কিন্তু এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে ডিরেকশনটা রাইট ডিরেকশনই তারা আছেন। আমরা আশা করি যে এই জায়গায় সফল হন, কারণ দেশটা আমাদের সবার, দেশের ভালো যে কোনো দলই করুক সেটা আমাদেরই কল্যাণ হবে। সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, গণ অধিকার পরিষদ হোক, এবি পার্টি হোক, যে কোনো দল, গণসংহতি হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা সবাই সাধারণ নাগরিক, দেশের কল্যাণটা চাই এবং সেটি প্রধান বিষয়। এবং আমাদের শুধু বিবেচনা করতে হবে যে যারা মুখে যেটা বলছেন সেটা বাস্তবায়নের সক্ষমতা তার আছে কিনা, যেটা বলছেন সেটা আসলে ধারণাটা পরিষ্কার সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে পারছেন কিনা, আর সেটা বুঝতেই আসলে আমরা তাদের উপর আস্থা রাখতে পারবো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।